ঘটনাটি ইন্ডিয়ার একটা কালো সত্য নিয়ে নির্মিত। মুভিতে যা যা দেখানো হয়েছে সবই বাস্তবে ঘটেছিল। ঘটনা ওডেলা নামের একটা রেলওয়ে স্টেশনের। পৃথিবীতে একটা মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অপমান আর অবহেলা কখনোই সহ্য করতে পারে না, সেটা নারী হোক বা পুরুষ। এক সিরিয়াল কিলার নববধূদের বিয়ের প্রথম রাতে কিডন্যাপ করে। জানতে চায় প্রথম রাতে কী করলো, তারপর রেপ করে মেরে ফেলে। আতঙ্কে পুরো গ্রাম। কোনো খনি দিতে পারে না খনির কোনো ছেড়ে যাওয়া ক্লু বা এভিডেন্স। হাই বস, শ্বাসরুদ্ধকর সাসপেন্স থ্রিলার কাহিনী নিয়ে এইচডি রিভিউ প্রেজেন্টিং ওডেলা রেলওয়ে স্টেশন। রেল লাইনে একটা মহিলা হাতে নিয়ে হেঁটে চলেছে ধর থেকে আলাদা করা একটা মাথা। এই অবস্থায় মহিলা পুলিশ স্টেশনে আসে। এরপর উদ্ধার হয় লাশ। কিন্তু আসল ঘটনা কি, চলো জানা যাক। আইপিএস অনুদীপ, গার্লফ্রেন্ড ফুর্তি। চাকরিটা অনুদীপের রিসেন্ট পাওয়া, আর এটা ট্রেনিংয়ের জন্য অনুদীপকে যেতে হবে ওডেলা নামে একটা গ্রামে, যে গ্রামে একটা সময় বাস্তবে এই ঘটনাগুলো ঘটেছিল। মাধবী আর ভেঙ্কটেশ সদ্য বিয়ে করেছে। আজ এদের প্রথম রাত। রাধা ও তিরুপতি, এরা সম্পর্কে স্বামী স্ত্রী। এদের এই মারামারিটা দৈনন্দিন, কারণ তিরুপতি রোজ মদ খায় বলে বউয়েরাতে মারটাও খায়। গ্রামে এদের একমাত্র লন্ড্রির ব্যবসা আছে। লন্ড্রি মানে ওই জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেয়া আর কি। ব্যবসাটা তিরুপতির পূর্বপুরুষ ধরে চলে আসছে। ইনি এই গ্রামের প্রধান। মায়ান্না বরাবর তার বাড়ি জামা কাপড় রাধার কাছ থেকেই লন্ড্রি করায়। মায়ান্না রোজকার মতো আজকে এদের ঝগড়া দেখে বলে, আরে তিরু, মদটা তো খাওয়া ছেড়ে দিতে পারিস, রোজ রোজ কি আর এই ঝগড়া ভালো লাগে? ছেলেটির সাথে একটা সময় মাধবীর ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মাধবীকে ছেড়ে ভেঙ্কটেশকে বিয়ে করে নিয়েছে। ছেলেটির নাম বিবেক। জানি না কতটুকু আছে। ভালোবাসার মানুষকে অন্য কেউ ছোবে, এটা তো মেনে নেওয়া একটু কষ্টকর, তাই না? আর সেটাই বিবেকের সাথে এখন হচ্ছে। বন্ধুদের সাথে মদ খেতে খেতে বিবেক ঠিক করে আজ মাধবীর সাথে এমন কিছু করবে যেটা সারা জীবন ভেঙ্কটেশ মনে রাখবে। পরের দিন গ্রামে প্রথমবার একটা মর্মান্তিক ঘটনা ঘটে। মাধবীকে কেউ রেপ করে মেরে ফেলেছে, খুবই মর্মান্তিকভাবে। অনুদীপের এই গ্রামে আজ প্রথম দিন, আর প্রথমেই এই ঘটনা। কিন্তু ঘটনাস্থলে খুনির জুতোর ছাপ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সাসপেক্ট হিসেবে পুলিশ ভেঙ্কটেশ আর তার বাবাকে তুলে নিয়ে যেতে লাগলে ভেঙ্কটেশ বলে, স্যার, ওর একটা বিবেক নামে বয়ফ্রেন্ড ছিল, ও একবার মাধবীকে মারারও ধমকি দিয়েছে। কই থাকে ও? পুলিশ বিবেককে ধরে নিয়ে এসে প্রচুর মারধর শুরু করে। এসব দেখে অনুদীপ বলে, আরে স্যার, ওকে এইভাবে মারছেন কেন? ও তো এখনও খুনি প্রমাণিত হয়নি, শুধু সন্দেহের তালিকায় আছে। আমাকে আমার কাজ করতে দিন। আপনি এখানে নতুন, এইরকম হাজারটা কেস আমি আগেও দেখেছি। প্রচণ্ড মারধরের ফলে বিবেক স্বীকার করে নেয় ঘটনাটি ওই ঘটিয়েছে। কিন্তু অনুদীপের সামনে এলে বিবেক ওর প্রাণ ভিক্ষা চায় যে ও কিছু করেনি, শুধু ভয়ের কারণে এইসব স্বীকার করে নিয়েছে। আর বিবেকের কথায় সত্যতাও ছিল, কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী জুতোর সাইজটা ছিল 10 আর বিবেকের 8, আর খুনির বয়স হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে, আর এখানে বিবেকের বয়স 21। তাই কোনো দিক থেকেই বিবেক খুনি হতে পারে না। পুলিশ এসব জানার পর বিবেককে ছেড়ে দেয়। এরই মধ্যে গ্রামে আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে। শ্রুতি নামে একজন গ্রামের সদ্য নববধূকে ঠিক মাধবীর মতো রেপ করে খুন করা হয়েছে। শ্রুতির এটা প্রথম রাত ছিল, আর এটাই শ্রুতির কাল রাতে পরিণত হয়। রাতে অনুদীপ পুরো ঘটনা ফুর্তিকে জানালে ফুর্তি বলে, আগের খুনের মতো এই খুনেও কোনো প্রমাণ পাওনি? তাহলে এটা তো কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ। ফুর্তির কথায় অনুদীপ কিছু একটা ভেবে আবার ক্রাইম সিনে আসে, কারণ সকালে জায়গাটা ভালো করে সার্চ করা হয়নি। এখানে একটু সার্চ করলে এই মোবাইল পাওয়া যায়, যেটাই একটা ভিডিও ছিল। না, ভিডিওটায় কারোর মুখ দেখা যায়নি। ভিডিওটায় মুখ না দেখা গেলেও দুজনের কথা শোনা যাচ্ছিল, একটা শ্রুতির আর একটা কিলারের। যেখানে কিলার শ্রুতিকে তার বিয়ের প্রথম রাতে কি হয়েছে সেটা জিজ্ঞেস করছে। শ্রুতির কথায় বোঝা যাচ্ছিল কিলার শ্রুতির খুবই কাছের একজন মানুষ, চেনা পরিচিত। শ্রুতি প্রথমে কিছু বলতে না চাইলে কিলার তাকে মারার ভয় দেখাতে শ্রুতি পরপর সব কিছু বলতে শুরু করে। কিলারকে এখানে বলতে শোনা যায়, তোর মতো মাধবীও একই কথা বলেছিল। এখানে অনুদীপের সন্দেহটাই সত্যি হয়। মাধবী আর শ্রুতির কিলার একটাই। শ্রুতির মুখে পুরো ঘটনা শোনার পর কিলার মাধবীর মতো শ্রুতিকেও খারাপ কাজ করে মেরে ফেলে।
এখানে বোঝা যায় কিলার কোনো কারণ ছাড়াই এদের মেরে ফেলছে। কিলার একটা সাইকো। কিন্তু ভাববার বিষয় হচ্ছে কোনো কারণ ছাড়াই কেউ এইসব কেন করবে? রাধা তিরুকে তার ব্লাউজের পিনটা লাগিয়ে দিতে বললে তিরুপতি কাঁপতে থাকে। এতে রাধা বলে, কি রাতে কাছে আসতে গেলে কাঁপো, এখন দিনেও কাঁপা শুরু করেছো নাকি? পুলিশ পুরো গ্রামকে কিলারের ভয়েসটা শোনালে কেউ তেমন কিছু বলতে পারে না। কিন্তু পুলিশ যখন রাধাদের ভয়েসটা শোনায়, রাধা বলে, ভয়েসটা অতটা স্পষ্ট নয়, তবে সাম্বার মতো লাগছে। সাম্বা হচ্ছে গ্রামের ক্যামেরাম্যান। গ্রামের বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে সাম্বা ফটো ও ভিডিও শ্যুট করে দেয়। ওই ক্যামেরাম্যান যা করে আর কি। আর গ্রামের সবাই জানে সাম্বা মেয়েদের প্রতি একটু দুর্বল, মেয়েদের সবসময় খারাপ চোখে দেখে। পুলিশ সাম্বাকে গ্রেপ্তার করে। কিলারের ভয়েসের সাথে সাম্বার ভয়েস ম্যাচ করালে এটা ম্যাচ হয় না, না ম্যাচ হয় জুতোর মাপ। হেডকোয়ার্টার থেকে এদের উপর খুব চাপ দেওয়া হয় কেসটা তাড়াতাড়ি ক্লোজ করার জন্য, সেটা যেভাবে হোক। কিন্তু সমস্যা হচ্ছে কেসটা শুধু সবার কাছে একটা কেস, না আছে কোনো প্রমাণ, না আছে কোনো ক্লু। আর এদিকে কিলার একের পর এক নিরীহ মেয়েদের খুন করে চলেছে। এমনিতে গ্রামের এই অবস্থা। আর এরই মধ্যে মায়ান্না ঠিক করে তার মেয়েকে বিয়ে দেবে। অনুদীপ মায়ান্নার এ কথা শুনে বাধা দেয়। আরে স্যার, আপনি এখন এইসব করতে যাচ্ছেন কেন? দেখছেন তো কি অবস্থা। একটু দেরি করুন, আগে আমাদের কিলারকে ধরতে দিন। এখন তুমি শেখাবে? ওই মেয়েগুলো আলাদা আর আমার মেয়ে আলাদা। বিয়েতে সাম্বা ছিল ফটোগ্রাফার, কিন্তু এই সাম্বার হাবভাব মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। অনুদীপের অর্ডারে এরা রাতভর এখানে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। সকালে প্রিয়া তার বন্ধুকে ছাড়তে স্টেশনে আসে, আর পিছু পিছু এরাও। কিন্তু যেটার ভয় ছিল সেটাই এখানে ঘটে। প্রিয়া এদের চোখের একটু আড়াল হতেই সাইকো প্রিয়াকে ভুট্টার খেতে নিয়ে যায়। এরা তাড়াতাড়ি করে ব্যাপারটা পুরো পুলিশ স্টেশনে জানালে পুরো পুলিশ ফোর্স এসে এখানে তল্লাশি শুরু করে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে উদ্ধার করা যায়। এত চেষ্টা করেও এখন অনেকটাই দেরি। শ্রুতি মারা গেছে, কিন্তু এই জানোয়ারটাকে ধরার এখনও একটা সুযোগ আছে। অনেক ধাওয়া করার পর একটা সময় জানোয়ারটা এদের হাতে ধরা পড়ে। অনুদীপ সাইকোর মুখটা দেখে অবাক হয়, কারণ এটা আর কেউ নয়, এটা হচ্ছে তিরুপতির ভাই চান্দু। মায়ান্না পুলিশ স্টেশনে এসে অনেকগুলো টাকা দিয়ে চান্দুকে এদের কাছ থেকে নিয়ে যায়, তাকে তার উচিত শিক্ষা দেওয়ার জন্য। টাকার বিনিময়ে এরা এইসব করেছে জানতে পেরে অনুদীপ ব্যাপারটা হেডকোয়ার্টারে জানাতে গেলে সবাই বলে, কত টাকা ইনকাম করি আর স্যার, আমাদেরও তো একটা ঘর বলে জিনিস আছে। আমরা যদি এইসব না করি তাহলে আমাদের ঘর চলবে কিভাবে? তাহলে এক কাজ করো, এই পোশাক খুলে ভিক্ষা করতে যাও, কারণ আমাদের এই পোশাকটা দেওয়া হয়েছে সমাজসেবার মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এসব শুনে এই অফিসার বলে, যদি জানানোর হয় তাহলে আমার বাড়িতে একদিন বিষ পাঠিয়ে দেবেন স্যার, কারণ চাকরি গেলে এমনিতেও আমরা না খেতে পেয়ে মারা যাব। এর থেকে ভালো আগে থেকেই মারা যাই। চান্দুর খবর শুনে তিরু ও রাধা পুলিশ স্টেশনে আসে চান্দুকে দেখতে, কিন্তু এখানে এলে জানতে পারে চান্দু এখন প্রধানের কাছে। না রে, মারিনি এখনো, ওকে তো আমি তিলে তিলে মারব, যেমনটা ও আমার মেয়েকে মেরেছে। অবস্থা বেগতিক বুঝে এরা আরও বড় বড় নেতাদের সাথে দেখা করে চান্দুকে বাঁচানোর জন্য, কিন্তু সবাই এতে মানা করে দেয়, কারণ এইরকম জানোয়ারের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রামে আরও একটা দুর্ঘটনা ঘটে। এইবার কিন্তু ব্যাপারটা ছিল সবার কাছে খুবই চিন্তার, কারণ গ্রামে আর একটা মেয়ের খুন হয় একইভাবে। এটা কি করে সম্ভব? চান্দু তো বন্দী, তাহলে চান্দু কি নির্দোষ? খুনি অন্য কেউ? আসলে ওই দিন ভুল সময় ভুল জায়গায় চান্দু ছিল। চান্দু ভুট্টার খেতে গেছিল টুলুপাম চুরি করতে, ওই ছোট মটরগুলো। আর সেই সময় পুলিশ কিলার ভেবে চান্দুকে ধরে ফেলে, আর এইসবের মধ্যে দুর্ভাগ্যবশত চান্দু ফেসে যায়। অনুদীপ ব্যাপারটা তার গার্লফ্রেন্ড ফুর্তিকে জানালে ফুর্তি একটা আইডিয়া দেয়, আর সেটা হলো ওদের বিয়ে। আর বিয়েটা ফুর্তি এই গ্রামেই করতে চায়। খুনিকে ধরার ফুর্তির এটাই মাস্টার প্ল্যান। দেখা যাক খুনি একজন পুলিশের বউয়ের গায়ে কীভাবে হাত দেয়। অনুদীপ টিভির নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের বিয়ের তারিখটা গ্রামের সবাইকে জানায়, আর সাইকোকে লক্ষ্য করে বলে, আমি জানি তুই এই নিউজটা দেখছিস, শোন, যদি ক্ষমতা থাকে তাহলে আমার বিয়েতে এসে দেখা। অডেলা গ্রামের একটা মন্দিরে এদের বিয়ে হয়। এখানে দেখা যায় সাম্বা এদের লুকিয়ে ছবি তুলছে। আজ এদের প্রথম রাত। রাতে রাধার কিছুতেই ঘুম হচ্ছিল না এই শোকেস নড়াচড়ার আওয়াজে। বিরক্ত হয়ে রাধা শোকেসটা ঠিক করতেই যাবে, এটা পড়ে যায়। ভাগ্য এখানে অনেক বড় ধাক্কা দেয় রাধাকে। শোকেসের মধ্যে আজ পর্যন্ত গ্রামের যতগুলো মেয়ে মারা গেছে সবার অন্তরঙ্গতার জামাকাপড় আর গয়না ছিল। বিষয়টা খুবই ভয়াবহ, কারণ শোকেসটা ছিল তার স্বামী তিরুপতির।
রাধা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গয়নাগুলো দেখে কনফার্ম হয় যে গয়নাগুলো ওদের হারানো মেয়েদের কিনা। আর সবার উত্তরটা ছিল হ্যাঁ। রাধা কোনোদিন কল্পনাও করেনি যে এমন দিন তার লাইফে আসতে চলেছে। তাড়াতাড়ি বাড়ি এসে দেখে তিরুপতি নেই। হ্যাঁ, গ্রামের এতগুলো মেয়ের মৃত্যুর কারণ হচ্ছে শান্তশিষ্ট তিরুপতি। কিন্তু কেন? রাধা বারবার অনুদীপকে কল করতে থাকে এইসব জানানোর জন্য, কিন্তু ফোনটা কাছে না থাকায় সেটার অনুদীপের ধরা হয় না। দেখতে দেখতে সকাল নামে। সকালে তিরুপতি অনুদীপের বাড়িতে আসে জামা কাপড় নিতে। এতে অনুদীপ পারমিশন দিলে তিরুপতি ভিতরে গিয়ে এই পুটলিটা বের করে আনে। অনুদীপের এখানে কোনো ধারণাই নেই ও কত বড় ভুল করে বসেছে। তিরুপতি বেরিয়ে যেতেই অনুদীপ রাধার কল তোলে। তাড়াহুড়ো করে রাধা বলে, স্যার একবার রুমটা তাড়াতাড়ি চেক করুন, দেখুন ম্যাডাম আছে নাকি। তিরুপতি কি আপনার ওখানে গেছিল? হ্যাঁ, কিন্তু কেন? ফুর্তিকে কোথাও পাওয়া যায় না, পাওয়া যাবেই বা কিভাবে? তিরুপতি তো অনেক আগেই ফুর্তিকে এখান থেকে নিয়ে চলে গেছে। স্যার, আমার স্বামী হচ্ছে সেই জানোয়ার সাইকো কিলার যে এতগুলো মেয়ের সর্বনাশ করে ওদের মেরে ফেলেছে। রাধার মুখে এসব কথা শুনে অনুদীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ চোখের সামনে প্রিয় মানুষটাকে এইভাবে নিয়ে গেল আর একবারও এই ব্যাপারে টেরও পেল না। পুরো পুলিশ ফোর্স এখন তিরুপতিকে খুঁজছে। রাধা তার বাড়ির কুকুরকে তিরুপতির জামা কাপড়ের গন্ধ শোঙায়, যাতে করে কুকুরের সাহায্যে তিরুপতিকে খোঁজা যায়। অনেক পথ চলার পর কুকুরটা এই কুয়ার কাছে এসে থামে, কিন্তু এখানে তো কেউ নেই। কুকুরটা বারবার কুয়ার দিকে তাকিয়ে ডাক দিতে থাকলে রাধা সন্দেহের বসে আবার এখানে আসে আর দেখে এই তিরুপতি বাকি মেয়েদের মতো ফুর্তিরও সর্বনাশ করতে চলেছে। রাধা কাঁদতে কাঁদতে চিৎকার করে তিরুকে জিজ্ঞেস করে এইসবের কারণ কি। এতে তিরু উঠে এসে বলে, তুই। এখানে জানা যায় শান্তশিষ্ট তিরু এই দানবে কিভাবে পরিণত হলো। আসলে প্রিয় মানুষের কথায় কথায় অপমান আর ছোট করা একটা পুরুষ মানুষকে ধীরে ধীরে এই তিরুপতির মতো দানবে পরিণত করে, তাও আবার নিজের অজান্তে। তিরুপতি সব নববধূদের তার প্রথম রাতের কথা জিজ্ঞেস করে, কারণ তিরুপতির প্রথম রাত অপমান আর অবহেলা থেকে শুরু হয়েছে। রাধা হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে আর তিরু হচ্ছে সামান্য লন্ড্রি ব্যবসায়ী। তাই রাধা যখনই সুযোগ পায় তিরুকে কথা শোনাতে ছাড়ে না যে তিরুর জন্যই তার জীবনটা আজ নষ্ট। শুধু তিরুকে ভালোবেসেছিল বলে বিয়ে করে নিয়েছে। বলতে গেলে পরিস্থিতির চাপে পড়ে এক প্রকার রাধা তিরুকে বিয়ে করেছে। রাধা তিরুকে কখনোই তার কাছে আসতে দেয়নি। কাছে এলেই বলে, এইসব চাও? তুমি পারবে একজন নারীকে খুশি করতে? মূলত এই কারণে তিরু নববধূদের কিডন্যাপ করে তাদের প্রথম রাতের কথা জিজ্ঞেস করে। আর যখন শোনে ওদের প্রথম রাতটা স্বাভাবিকভাবে অনেক ভালো কেটেছে, তখন ওর ভিতরে জানোয়ার জেগে ওঠে। আর এসবের কারণ হচ্ছে রাধার ব্যবহার। সবসময় তিরুকে ছোট করা, উল্টোপাল্টা বলা, এইসব তিরুকে ধীরে ধীরে একটা দানবে পরিণত করেছে। রাধা এখানে তিরুকে কিছুতেই আটকাতে পারে না, কিন্তু শেষ চেষ্টাও ছাড়ে না। মাথায় আঘাত লাগার পরও রাধা উঠে দাঁড়ায়। এখানে কিছু ঘটার আগে রাধা এই কদাল নিয়ে মনে প্রচণ্ড ঘৃণা আর রাগে তিরুর মাথা ধর থেকে আলাদা করে দেয়। এটাই ছিল অসুরবধের বাস্তব ঘটনা।